ওরে অঞ্জলি, ঠাকুরের ভোগের জন্য যে আলুর দমটা করবি তাতে যেন পেঁয়াজ রসুন না পড়ে। তোদের ওদিকের গ্রামের দিকে তো সবজিতে গন্ধ ছড়ানোর অভ্যেস বেশি। এখানে কিন্তু ওসব চলবে না। আমার ঠাকুর ঘর যেন অশুচি না হয়। না মা, আমি জানি। আমি হাত পা ধুয়ে শুদ্ধ হয়েই রান্নাঘরে ঢুকব, আর আমি আলাদা কড়াই ব্যবহার করব। আলাদা কড়াই করলেই কি আর মনের ময়লা ধোয়া যায়? আমার সোনার টুকরো ছেলেটা তোর মতো একটা পিয়নের মেয়ের পাল্লায় পড়ে জীবনটা তেজপাতা করে ফেলল। কত বড় বড় ঘরের সম্বন্ধ আসছিল অর্পণের জন্য, শুধু তোর ওই মায়াবী চোখের ছলনায় ভুলল। মা, আমি তো কোনো ছলনা করিনি। অর্পণ যখন আমাকে পছন্দ করেছিল তখন আমি বারবার বলেছিলাম যে আমাদের অবস্থা আপনাদের সমান নয়। তাও তো আপনারা মেনে নিয়েছিলেন। মেনে নিয়েছিলাম কারণ ভেবেছিলাম একটা গরিবের মেয়ে বাড়িতে এলে অন্তত হুকুমের গোলাম হয়ে থাকবে। কিন্তু তুই তো দেখি মুখে মুখে তক্ক করিস। যা, রান্নাঘরে যা। দেরি হলে অর্পণ অফিস থেকে ফিরে এসে চিল্লাপাল্লা করবে। অঞ্জলি, লবণটা কি একটু বেশি হয়েছে আজকে? ডালটা কেন জানি মুখে দেওয়া যাচ্ছে না। আর বলিস না বাবা, তোর বউয়ের মন কি আর সংসারে থাকে? সারাদিন দেখি ওই বারান্দায় দাঁড়িয়ে থাকে আর রাস্তার দিকে তাকায়। হয়তো বাপের বাড়ির জন্য মন কেমন করে, দুমুঠো চাল ডাল পাঠানোর মতলব করে। রান্নার দিকে কি আর মন আছে? না মা, আমি তো আজ রান্নাঘর থেকে বেরোই হইনি। লবণ হয়তো একটু বেশি পড়ে গেছে, অজান্তেই। আমি বদলে দিচ্ছি অর্পণ। থাক, বদলাতে হবে না। এমনিতেই শরীরটা ভালো লাগছে না, তার উপর তোমার এই নোনতার ডাল খেয়ে মেজাজটা আরও বিগড়ে গেল। মা ঠিকই বলেন, তোমাকে দিয়ে ভরকন্যা হবে না। তুমি শুধু ওই বিয়ের বেনারসি পরে আলপনা দিয়ে বসে থাকার যোগ্য। অর্পণ, তুমিও মায়ের সাথে সুর মেলাচ্ছ? আমি তো গত 1 বছর ধরে প্রাণপণ চেষ্টা করছি তোমাদের মন জয় করতে, কিন্তু তোমরা কেউই আমার কোনো কাজই পছন্দ করো না। পছন্দ করার মতো কিছু করবি তবে তো। যা, ভেতরে যা। অর্পণের জামাকাপড়গুলো ইস্ত্রি করতে হবে। এখানে দাঁড়িয়ে ন্যাকামি করে চোখের জল ফেলতে হবে না। সজল, তুই কি বলছিস রে? বাবা হঠাৎ করে কেন হাসপাতালে? কাল তো বিকেলেও কথা হলো, বাবা বললেন উনি ভালো আছেন। দিদি, বাবা আজ সকালে বাজারে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। ডাক্তারবাবু বলছেন হার্ট অ্যাট্যাক হয়েছে। অনেক টাকা লাগবে দিদি। আমি তো সবে কলেজে পড়ছি, আমার কাছে তো কিছুই নেই। তুই জামাইবাবুকে একটু বল না। আমি অর্পণকে বলবো সজল, তুই ভয় পাস না। আমি আসছি, আমি আজ রাতেই আসছি। তাড়াতাড়ি আয় দিদি, বাবা বারবার তোর নাম নিচ্ছেন। মা, বড় বিপদে পড়েছি মা। বাবা হাসপাতালে ভর্তি। অর্পণকে একটু বলুন না আমাকে গ্রামে যাওয়ার অনুমতি দিতে। আর যদি কিছু টাকা, মানে বাবার চিকিৎসার জন্য খুব দরকার। ওরে বাবা, কি নাটুকে মেয়ে রে তুই! কাল তোর বাবা ভালো ছিল, আজই হঠাৎ মরণাপন্ন হয়ে গেল। এসব তো তোর বাপের বাড়ির টাকা হাতানোর ধান্দা। মা, এমন কথা বলবেন না। বাবা সত্যিই অসুস্থ। সজল খুব ছোট, ও একা সামলাতে পারছে না। আমার ভাইটার জন্য দয়া করুন মা, আমি আপনার সব কাজ করে দেব। সারা জীবন দাসী হয়ে থাকব। শোন অঞ্জলি, এই বাড়ির টাকা অর্পণ খুব কষ্ট করে কামায়, তোর ভিখারি বাপের পেছনে ওড়ানোর জন্য নয়। আর তুই এখন গেলে কালকের সত্যনারায়ণ পুজোর জোগাড় কে করবে? আমি এই বুড়ো বয়সে খাটতে পারবো না। মা, আপনার কাছে পূজাটা বড় হলো, আমার বাবার জীবনকে কিছুই না। আমার কাছে আমার ঘরের নিয়ম আর ধর্মই বড়। তোর বাবা মরে গেলে তো গঙ্গা আছেই, সেখানে গিয়ে সাধ্য করিস। এখন গিয়ে পূজার বাসনগুলো মাজ।
অর্পণ ফিরলে আমি ওকে সব বুঝিয়ে বলবো। খবরদার, তুই কিন্তু ওর মাথা খাবি না। ঘরটা এমন অন্ধকার করে রেখেছ কেন? আর তুমি কাঁদছিলে নাকি? মা তো বললেন তুমি নাকি বাপের বাড়ি যাবার জন্য বায়না ধরেছ। অর্পণ, বাবা হাসপাতালে। আমি কি যেতে পারি না? আমার কি কোনো অধিকার নেই আমার জন্মদাতা পিতাকে শেষ দেখার? দেখো অঞ্জলি, মা যা বললেন তা যুক্তিসঙ্গত। কাল বাড়িতে বড় পূজা, এই সময় তুমি গেলে পাড়া প্রতিবেশী কি বলবে? আর তোমার বাবা তো প্রায়ই অসুস্থ থাকেন, এবারও ঠিক হয়ে যাবেন। মায়ের অবাধ্য হয়ে আমি তোমাকে কোথাও পাঠাতে পারবো না। তুমি কি একবারও বুঝতে পারছো না আমার মনের অবস্থা? তুমিও কি মায়ের মতো পাষাণ হয়ে গেলে? টাকার কথা আমি তুলছিই না, আমি শুধু বাবার হাতটা একবার ধরতে চাই। অনেক রাত হয়েছে, আমাকে কাল সকালে অফিসে বেরোতে হবে। ঘুমাও তো। আর কাল ভোরে উঠে আলপনা দিও ঠাকুরের ঘরে, মা যেন আবার অভিযোগ না করেন। ওরে অঞ্জলি, তুই পুজোর ঘরে এভাবে স্নান না করে দাঁড়িয়ে আছিস কেন? অনাচার করিস না। এমনিতেই তোর বাপের বাড়ির দশা খারাপ। যা, বাইরে গিয়ে হাত পা ধুয়ে স্নান করে আয়। মা, অনাচার আমি করছি না। অনাচার এই বাড়িতে 1 বছর ধরে হচ্ছে। আমার বাবা আর নেই মা। একটু আগে সজল ফোন করেছিল। আপনাদের পুজোর উপচারের জন্য আমি আমার বাবার শেষ নিঃশ্বাসটুকুও দেখতে পেলাম না। মরেছে তো কি হয়েছে? মানুষ তো জন্মাইলে মরেই। এখন কি পুজোর কাজ ফেলে তোকে বিদায় করতে হবে? অর্পণ আসুক, ও ঠিক করবে তুই যাবি কিনা। অর্পণ কে মা? ও তো আপনার হাতের পুতুল। ও কোনোদিন আমার স্বামী হতে পারেনি। আজ থেকে আমি আর কারো অনুমতির অপেক্ষা রাখব না। আমি যাচ্ছি। যাবি বললেই হলো? এই গয়নাগুলো কি তোর বাপের বাড়ি থেকে এনেছিস? সব খুলে রেখে তারপর ঘর থেকে বের হবি। শাখা পলাও খোলার দরকার নেই, ওগুলো তো আমার ছেলের দেওয়া। এ কি অঞ্জলি, তুমি ব্যাগ হাতে কোথায় যাচ্ছ? মা কেন এভাবে চিৎকার করছেন? দেখ বাবা, তোর বউ আজ অবাধ্য হয়ে গেছে। ওর বাবা মারা গেছে বলে ও নাকি এখনই চলে যাবে। আমি বললাম গয়না রেখে যেতে, ও তো আমার কথা শুনছেই না। অঞ্জলি, বাবা মারা গেছেন আমি শুনেছি, আমার খুব খারাপ লাগছে। কিন্তু মা ঠিকই বলছেন, এখন বাড়ির মেজাজ খারাপ করা ঠিক হবে না। তুমি কাল সকালে যেও, আমি নিজে নিয়ে যাব। কাল সকালে? অর্পণ, একটা মৃতদেহ কি তোমার নির্দেশের জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করবে? তুমি কি এতটাই অন্ধ হয়ে গেছ যে দেখতে পাচ্ছ না তোমার মা আসলে আমাকে মানুষ বলেই মনে করেন না? অঞ্জলি, বড়দের সাথে কথা বলার ধরন শেখো। মা তোমার ভালোর জন্যই বলছেন। ভালো? যে বাড়িতে বাবার মৃত্যুর খবর শুনেও শাশুড়ি গয়নার হিসেব করেন আর স্বামী অফিসের দোহাই দেয়, সেখানে আমার কোনো ভালো হতে পারে না। আমি আজই যাচ্ছি, আর কোনো দিন ফিরব না। এই নাও তোমার দেওয়া অলংকার। এই যে মা, আপনার আভিজাত্যের প্রতীক। এগুলো আপনার কাছে রাখুন। আমার বাবার কাছে যাওয়ার জন্য আমার কোনো সোনার দরকার নেই। আমার বাবার দেওয়া এই একটা সুতির শাড়ি যথেষ্ট। অঞ্জলি, তুমি বেশি আবেগপ্রবণ হয়ে যাচ্ছ। টাকা লাগবে তো আমি দিচ্ছি, কিন্তু এভাবে যেও না। তোমার টাকা দিয়ে আমার বাবার অভাব মেটানো যাবে অর্পণ, কিন্তু আমার মনের ক্ষত কোনো দিন সারবে না। তোমরা আমাকে গরিব বলে ঘৃণা করতে, কিন্তু আজ আমি বুঝলাম তোমরাই সবচেয়ে বড় গরিব। তোমাদের মনে কোনো ভালোবাসা নেই, দয়া নেই। দিদি, তুই একা আসলি কেন? জামাইবাবু তোকে পৌঁছে দিয়ে গেল না? বাবা তো মরার আগে বারবার তোর কথা জিজ্ঞেস করছিলেন। ভেবেছিলেন শেষবার তোকে আর জামাইবাবুকে একসাথে দেখে যাবেন। সজল, যেই বাড়িতে মানুষের জীবনের চেয়ে সোনার গয়নার দাম বেশি, সেই বাড়ির মানুষ আমাদের মতো গরিবের কান্না বুঝবে না রে। আমি একাই এসেছি আর একাই থাকব। বাবা আমাকে লড়তে শিখিয়েছিলেন, কাঁদতে নয়। কিন্তু দিদি, সমাজ তো অনেক কথা বলবে। জামাইবাবু ছাড়া তুই এখানে থাকবি কি করে? পাড়ার লোকে তো নানা প্রশ্ন করবে।
সমাজ ভাত দেয় না রে সজল, সমাজ শুধু নিন্দা করতে জানে। তুই শান্ত হ, বাবার শ্রাদ্ধের সব জোগাড় আমি করব। আমার জমানো কিছু টাকা আছে, আর দরকার হলে আমি সেলাইয়ের কাজ করে টাকা জোগাড় করব। কারো কাছে হাত পাতব না। আরে বাবা অর্পণ, খা তো, সেই সকাল থেকে এক দানা পেটে দিসনি। ওই যেদি মেয়েটা গেছে তো গেছেই, ওসব নিয়ে ভেবে শরীর খারাপ করিস না। আমি কত বড় ঘরের মেয়ের সম্বন্ধ ঠিক করছি তোর জন্য। মা, অনেক হয়েছে। এই ঘরে অঞ্জলি ছিল বলে সবকিছু গুছিয়েছিল। আজ ও নেই বলে সারাটা বাড়ি যেন শ্মশানের মতো লাগছে। এ কি বলছিস অর্পণ? ওই গরিবের মেয়েটাকে নিয়ে এত মায়া? ও তো আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে চলে গেল। একগাদা গয়না ফেলে রেখে গেল, যেন আমাদের ওপর দয়া করল। মা, ও গয়না ফেলে যায়নি, ও আমাদের ছোট লোকই দেখিয়ে দিয়ে গেছে। ওর বাবা মারা গেল আর আমরা এখানে পুজোর আয়োজন নিয়ে ব্যস্ত ছিলাম। আমি কেমন স্বামী মা, আমি ওর চোখের জল মুছতে পারলাম না। আমার এই বড় চাকরি, এই আভিজাত্য সব মিথ্যে মনে হচ্ছে। আমি ওকে ফিরিয়ে আনতে যাব। অঞ্জলি, শোনো, আমি এসেছি। আমি সব বুঝতে পেরেছি অঞ্জলি, আমি খুব বড় ভুল করেছি। আপনি এখানে কেন এসেছেন অর্পণবাবু? আপনাদের ওই বড় প্রাসাদে কোনো কাজ বাকি রয়ে গেছে? আমি তো সব গয়না ফিরিয়ে দিয়ে এসেছি। আমাকে অর্পণবাবু বলো না। আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। মা হয়তো কোনোদিন বদলাবে না, কিন্তু আমি বদলে গেছি। আমি আর ওই বাড়িতে থাকব না। আমি তোমাকে নিয়ে আলাদা থাকতে চাই। আলাদা থাকবেন? কেন? মা রাগ করবেন না? আর আমি কি সেই আগের মতো আপনার সব গালি সহ্য করব? না অঞ্জলি, আমি আর ওদিকে ফিরছি না। আমি পাশের গঞ্জের হাই স্কুলে পার্ট টাইম শিক্ষকতার কাজ পেয়েছি। আমি তোমার সাথে এই গ্রামেই থাকব, তোমার স্বপ্ন পূরণ করব। জানো অঞ্জলি, এই এক সপ্তাহে আমি যা শান্তি পেয়েছি তা গত 10 বছরে ওই এসি লাগানো ফ্ল্যাটে বসে পাইনি। ভোরের আলো দেখে ঘুম থেকে ওঠা, পুকুরের জল দিয়ে মুখ ধোয়া, সবকিছু কত সতেজ। শান্তি তো মনে থাকে অর্পণ। আপনি যখন মন থেকে মায়া ত্যাগ করতে পেরেছেন, তখনই শান্তি পেয়েছেন। কিন্তু আমি এখনও ভাবছি আপনার মার কথা। উনি একা ওই বিশাল বাড়িতে কি করছেন? মা নিজে জেদ নিয়ে আছেন। আমি ফোন করেছিলাম কিন্তু উনি ধরেননি। ওনার কাছে আভিজাত্যটাই সব। ওনার ধারণা আমি দুদিন পর ঠিকই না খেয়ে ওনার কাছে ফিরে যাব। আপনি কি ফিরে যেতে চান? আমি কিন্তু আর ওই বাড়িতে গিয়ে অপমানিত হতে পারবো না। আমি এখানে নিজের ছোট একটা বুটিক শুরু করার কথা ভাবছি। না অঞ্জলি, আমি আর ওদিকে ফিরছি না। আমি পাশের গঞ্জের হাই স্কুলে পার্ট টাইম শিক্ষকতার কাজ পেয়েছি। আমি তোমার সাথে এই গ্রামেই থাকব, তোমার স্বপ্ন পূরণ করব। মা, আপনি এখানে? এই গরমে আপনি একা কিভাবে এলেন? একাই এলাম রে অর্পণ। ওই বড় বাড়িতে একা থাকতে থাকতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। চারদিকের দেওয়ালগুলো যেন আমাকে গিলে খাচ্ছিল। আমি বুঝেছি, তোরা ছাড়া ওই বাড়িটা শুধু ইট পাথরের স্তূপ। মা, আপনি ভেতরে বসুন, আমি জল নিয়ে আসছি। না অঞ্জলি, ভেতরে যাওয়ার আগে আমাকে ক্ষমা কর মা। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। তোর বাপের বাড়ির দারিদ্র্য নিয়ে ব্যঙ্গ করেছি, কিন্তু আমি নিজেই মনের দিক থেকে কত ভিখারি ছিলাম তা বুঝতে পারিনি। মা, এসব বলবেন না। আমি আপনার বড় মেয়ে হতে পারিনি, তাই হয়তো আপনি রেগে থাকতেন।
না রে মা, তুই তো লক্ষ্মী। আমি কুলাঙ্গার শাশুড়ি ছিলাম। অর্পণ যখন চলে গেল তখন বুঝলাম মানুষের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। আমি আমার সব অহংকার ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসেছি। আমাকে তোদের এই ছোট কুঁড়ে ঘরে একটু জায়গা দিবি? ওরে অঞ্জলি, ডালটা আজ কি দিয়ে রেঁধেছিস রে? এত স্বাদ তো কোনোদিন পাইনি। মা, এটা সাধারণ মুসুর ডাল, শুধু একটু মায়া আর ভালোবাসা মেশানো আছে। মা, আপনার তো আবার এইসব সাধারণ খাবার সহ্য হয় না। আপনি তো ডুমো ডুমো করে কাটা আলু আর ঘি ছাড়া ভাত খান না। চুপ কর অর্পণ। মানুষের খিদে যখন পেটে না থেকে মনে থাকে তখন সব খাবারই অমৃত মনে হয়। অঞ্জলি, তুই কাল থেকে আমায় সেলাই শেখাবি? আমি আর ঘরে বসে থাকতে চাই না, তোকে সাহায্য করব। অবশ্যই মা, আমরা দুইজনে মিলে এই গ্রামের মেয়েদের স্বাবলম্বী করব। আমাদের ভাগ্য আমরা নিজেরাই গড়ব।